স্বাগত আমাদের ভিডিওতে। আমরা এই ভিডিওতে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেস ক্যারিয়ার। আচ্ছা, এক্সেস ক্যারিয়ার টপিকটা আলোচনা করার আগে আমরা একটু চ্যাপ্টার 3 তে ফিরে যেতে চাই, যেখানে আমরা করেছিলাম সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আমরা একটু সেই সিচুয়েশনটাকে একটু দেখি। ধরা যাক একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আমি নিলাম, যেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। ওকে, এখন আমি যেটা করলাম যে এখানে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কিছু ইলেকট্রনও রয়েছে, কিছু হোলও রয়েছে, যেটাকে আমি N0 এবং P0 দিয়ে ডিনোট করতেছি। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইলেকট্রন এবং হোলের সংখ্যা। থার্মাল ইকুইলিব্রিয়াম কথাটার অর্থ হচ্ছে সেখানে নেট চার্জ ফ্লো হচ্ছে 0 এবং আমার ফার্মি লেভেল থাকবে কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি সেম ফর ইলেকট্রন অ্যান্ড হোল। ইলেকট্রন এবং হোলের জন্য আমার যে ফার্মি লেভেলটা থাকবে সেটা হবে সেম এবং কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এটা ছিল আমাদের চ্যাপ্টার 3 এর যে সিচুয়েশন, ইকুইলিব্রিয়াম সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। এখন আমরা যেটা হচ্ছে যে আমাদের যে ডিভাইসগুলো, এটার এক্সাম্পলটা কি, যে আমরা যে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর বা পিএন ডায়োডগুলো ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু নর্মালি কি থাকে, সেগুলোর মধ্যে চার্জ ক্যারিয়ার থাকার পরেও কিন্তু সেগুলো আসলে থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। অর্থাৎ আপনা আপনি কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না, সেগুলো সার্কিটে কানেক্ট করে তাকে সেখানে একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে সেখানে কারেন্ট ফ্লো করে। তার আগে তারা একটা ইকুইলিব্রিয়াম বা থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, অর্থাৎ তাদের মধ্যে কারেন্ট ফ্লোটা 0 হয়। এখন এই ধরনের একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে আমি কিছু এক্সটার্নাল ইনপুট দিব। প্রশ্ন হতে পারে যে এক্সটার্নাল ইনপুট দ্বারা আমরা আসলে কি বোঝাচ্ছি। এটা হতে পারে একটা অপটিক্যাল এক্সাইটেশন, অর্থাৎ কিছু আমি লাইট ফেললাম, অথবা কোন একটা পটেনশিয়াল সোর্স, ঠিক আছে, আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, সেভাবে করে আমরা একটা এক্সটার্নাল একটা ইলেকট্রিক্যাল একটা ইনপুট আমরা দিলাম। এর ফলে আসলে যেটা হবে যে এই যে এক্সটার্নাল ইনপুটটা রয়েছে আমাদের, সেটা আমাদের এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কিছু অ্যাডিশনাল ক্যারিয়ার ইন্ট্রোডিউস করবে। সো এক্সটার্নাল ইনপুট introduces additional carrier, ঠিক আছে। এখন যদি আমাদের যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আছে তার মধ্যে যদি আমার অ্যাডিশনাল ক্যারিয়ার যদি ইন্ট্রোডিউস হয়, তাহলে এখন পরিস্থিতিটা কিরকম হবে সেটা আমরা দেখি। আমি ধরে নিলাম এই অ্যাডিশনাল ক্যারিয়ার এটা হচ্ছে, এটা আবার ইলেকট্রনও হতে পারে, এটা হোলও হতে পারে। আমরা সেই অ্যাডিশনাল ইলেকট্রনটাকে বলতেছি ডেল্টা এন, আর অ্যাডিশনাল হোলটাকে আমরা বলতেছি ডেল্টা পি। তাহলে আমাদের এখন ইলেকট্রনের সংখ্যা কি, যে আগে যেটা ইকুইলিব্রিয়ামে ছিল সেটা, তার সাথে কিছু অতিরিক্ত বা কিছু অ্যাডিশনাল আমার ইলেকট্রন, প্লাস এখানে হোল যেটা ছিল ইকুইলিব্রিয়ামে তার সাথে কিছু অ্যাডিশনাল হোল, ডেল পি অ্যাড হোল। তার মানে এখন এক্সটার্নাল ইনপুট দেওয়ার পর এই ধরনের সিচুয়েশন এসে দাঁড়ালো। এখন যেহেতু সিস্টেমের মধ্যে আমার যে ইকুইলিব্রিয়াম আছে সেটাকে ডিস্টার্ব করা হয়েছে বা সেটাকে নষ্ট করা হয়েছে এক্সটার্নাল ইনপুটের থ্রুতে, যার এখন যেটা হবে যে নেট চার্জ ফ্লোকে আমি কিন্তু আর 0 বলতে পারবো। নেট চার্জ ফ্লো এইটা কিন্তু আর এখন 0 হবে না, এটা এখন নন 0 হবে। এবং কনসিকুয়েন্টলি আমার যেটা হবে, যেহেতু আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আর ইকুইলিব্রিয়ামে নেই, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব করা হয়েছে, সো আমাদের ইএফটা কিন্তু এখন আর কনস্ট্যান্ট হবে না, ঠিক আছে। ইএফ আর এখন ফিক্স থাকবে না, বা আমরা ফার্মি লেভেলটা ফিক্স থাকবে না, বরঞ্চ ইএফটা হবে will be separate for electron and hole। ইলেকট্রন এবং হোলের জন্য আমার দুটো ডিফারেন্ট আমরা হচ্ছে ফার্মি লেভেল পাবো। এটা হচ্ছে আমার নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন।
এই সিচুয়েশনটা হচ্ছে আমার নন ইকুইলিব্রিয়াম, ডান দিকে যেটা দেখানো হয়েছে। ঠিক আছে, তাই এই যে নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, এটা আসলে কেন হলো? এটা হলো এই অ্যাডিশনাল ক্যারিয়ারের জন্য। এই জন্য এই অ্যাডিশনাল ক্যারিয়ার গুলোই হচ্ছে আমার এক্সেস ক্যারিয়ার। এই অ্যাডিশনাল ক্যারিয়ার গুলোই হচ্ছে আমার কি এক্সেস ক্যারিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরো কিছু পয়েন্ট এখানে আমি মেনশন করতে চাই ইন্ট্রোডাকশনের মধ্যে, যে আমরা জানি যে আমার N0 P0 যেটা ছিল সেটা ছিল আমার ইকুইলিব্রিয়ামের জন্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন, একটা হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, একটা ছিল হোল কনসেন্ট্রেশন। এখন যখন আমার এক্সেস ক্যারিয়ার বা কিছু অ্যাডিশনাল ক্যারিয়ার আমরা ইন্ট্রোডিউস করলাম, তখন আমার ইলেকট্রনের সংখ্যা হবে এটা, আর হোলের সংখ্যা তখন হবে এটা। এটা ফর আমার নন ইকুইলিব্রিয়াম যেটা। তো থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য আমরা জানি আমাদের সিস্টেমে যদি থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে আমরা জানি যে N0 P0 সমান সমান Ni স্কয়ার। এটা আমরা চ্যাপ্টার 3 তে আমরা এটা দেখে আসছি। কিন্তু এখন যদি আমরা যেটা নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, অর্থাৎ যখন এক্সেস ক্যারিয়ারটা ইন্ট্রোডিউস করা হলো আমাদের সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন N আর P, এটাকে যদি আমি গুণ করি, তাহলে সেটা কিন্তু অবশ্যই কি আমার Ni স্কয়ারের সমান হবে না। হ্যাঁ, বা আমার NP যেটা, এটাকে এভাবেও বলতে পারি যে N আর P এর গুণফল N0 আর P0 সমান হবে না। আমরা যদি এখানে গুণ করে দেখি, এটা কোনোভাবেও কিন্তু এটা সমান হবে না। ঠিক আছে, সেখানে কিন্তু এই ডেল N ডেল P এই টার্মগুলো কিন্তু চলে আসবে। এটা আরেকটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। আর এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আমাদের আমাদের যেই সিস্টেম আছে, এর মধ্যে যতক্ষণ পর্যন্ত থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যেই ক্যারিয়ার N0 P0 সংখ্যক যখন ক্যারিয়ার থাকবে, তখন কিন্তু আসলে কোনো চার্জ ফ্লো হচ্ছে না। চার্জ ফ্লো কখন হবে? ওই অ্যাডিশনাল যে ক্যারিয়ার যেটা আছে বা এক্সেস ক্যারিয়ারের জন্য। সো আলটিমেটলি এই এক্সেস ক্যারিয়ারের জন্যই আমার যেহেতু এক্সটার্নাল, যেহেতু একটা নেট চার্জ ফ্লো করতেছে, সো আমরা বলতে পারি যে এই অ্যাডিশনাল ক্যারিয়ারগুলোই কিন্তু আমার কন্ডাকশন প্রসেস, যেটা হচ্ছে আমার এক্সটার্নাল সার্কিটের যে কারেন্ট যে ফ্লো করবে, সেই কন্ডাকশন প্রসেসটাকে কি করবে? ডমিনেট করবে বা নিয়ন্ত্রণ করবে। সো অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, excess carrier dominates conduction process। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি আমাদের একটা ইন্ট্রোডাকশন, যেটা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা একটা সর্ট অফ পার্থক্য বলতে পারি, বা আমরা আসলে এখানে কি করতে যাচ্ছি নতুন, সেটার একটা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা। এবার আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিট প্যানে 4.3.1। এর মাঝখানে কিছু জিনিস স্কিপ করা হয়েছে, যেটা পরবর্তীতে আলোচনা করা হবে। আজকে আমরা যেটা আলোচনা করব এই মুহূর্তে, সেটা হচ্ছে ডাইরেক্ট রিকম্বিনেশন অফ ইলেকট্রন এন্ড হোল। আচ্ছা, তো ডাইরেক্ট রিকম্বিনেশন এই জিনিসটা একটু বলার আগে আমি একটু চ্যাপ্টার 3 এর কিছু ঘটনা বা কিছু কনসেপ্ট একটু আবার আলোচনা করতে চাই। যে আমাদের একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড রয়েছে, এবং শুরুতে ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন থাকে। টেম্পারেচার যখন 0, তখন সব ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে বসে থাকে। তারপর যখন আপনি সিস্টেমে টেম্পারেচার দেওয়া শুরু করবেন বা একটা থার্মাল এনার্জি প্রোভাইড করা শুরু করবেন, তখন কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন চলে যাবে এবং পিছনে কি হবে? একটা এমটি স্টেট বা হোল রেখে আসবে। এই ঘটনাটাকে বলা হয় জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার। ঠিক আছে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে বলে আমরা এখানে বলছি। তো এই যে কন্ডাকশন ইলেকট্রন গুলো আসলে কোনটা, ভ্যালেন্স ইলেকট্রন আসলে কোনটা? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে ওই ইলেকট্রন গুলো যেগুলো হচ্ছে যে, যেমন আমি যদি সিলিকনের কথা বলি, তাহলে পাশাপাশি দুটো সিলিকনের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড যে ফর্ম করতেছে, এখানে কিন্তু দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, এই যে দুটো ইলেকট্রন যারা হচ্ছে কি এই দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে তাদের মধ্যে একটা বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, সেটাই হচ্ছে কি আমার ভ্যালেন্স ইলেকট্রন। যখন এই ইলেকট্রনগুলোর মধ্যে কোনো একটা ইলেকট্রন যখন কিছু অ্যাডিশনাল এনার্জি পেয়ে এইখান থেকে একটা বন্ড যখন ভেঙে যাবে, ঠিক আছে, এখানে যে দুটো ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, তখনই আমরা বলতেছি সেটা কন্ডাকশন ব্যান্ড
বা সেটা একটা সর্ট অফ বলা যায় যে মুভেবল একটা ইলেকট্রন বা মোবাইল একটা চার্জ ক্যারিয়ার কিন্তু সেখানে তৈরি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এখানে বসে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তাদেরকে আমরা চার্জ ক্যারিয়ার বলবো। একবার যখন সে অ্যাডিশনাল যে এনার্জি আছে সেটা নিয়ে যখন আমার সিলিকন ক্রিস্টালের মধ্যে মুভ করা শুরু করলো, তখনই কিন্তু সেটাকে আমরা বলতেছি যে সেটা কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। এই ইলেকট্রন যেটা হচ্ছে এখানে বন্ধন ভেঙে ক্রিস্টালে মুভ করতে পারে বা এক্সটার্নাল সার্কিট মুভ করতে পারে, সেগুলো কিন্তু আমাদের কন্ডাকশনের জন্য দায়ী। এখন এই ইলেকট্রনগুলো যখন আমার সিলিকন ক্রিস্টালে মুভ করবে, সিলিকন ক্রিস্টালে কিছু কিছু জায়গায় এরকম হোল থাকবে, অর্থাৎ কিছু এমটি স্টেট থাকবে। তো সে মুভ করতে করতে ওই এমটি স্টেট গুলোতে গিয়েও কিন্তু সে বসে যেতে পারে। এই ঘটনাটাই হচ্ছে রিকম্বিনেশন। অর্থাৎ এই কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আমার বাইরে ফ্রিলি মুভ করতে পারে, সেরকম একটা ইলেকট্রন যদি আমার ক্রিস্টালের মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা এমটি স্টেট পেয়ে সেই এমটি স্টেটে যদি বসে যায়, তাহলে আমরা সেটাকে আমরা বলতেছি কি রিকম্বিনেশন। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন এবং হোলগুলো রিকম্বাইন করে আমার কিন্তু উভয় প্রকার ক্যারিয়ার কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে কি মানে একই সাথে আসলে ইলেকট্রন আর হোল যে তৈরি হচ্ছে এটা পেয়ার আকারে তৈরি হচ্ছে, যে কয়টা আমার যদি 10টা ইলেকট্রন তৈরি হয় তাহলে 10টা হোলও কিন্তু আমার ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হবে। ঠিক তেমনি একটা ইলেকট্রন যদি রিকম্বাইন করে ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে, তাহলে একটা ইলেকট্রন যেমন কমে কন্ডাকশন ব্যান্ড থেকে, ঠিক তেমনি একটা হোলও কিন্তু কমে যায়। তো ডাইরেক্ট রিকম্বিনেশন বলতে আসলে বোঝায় যে এরকম কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড এরকম সরাসরি যদি কোনো রিকম্বিনেশন হয় তাহলে সেটাকে আমরা বলি ডাইরেক্ট রিকম্বিনেশন। অর্থাৎ এখানে যে রিকম্বিনেশনটা দেখানো হচ্ছে সেটা হলো ডাইরেক্ট রিকম্বিনেশন। ঠিক আছে, আর যদি সেটা অন্য কোনো ওয়েতে, যেটা যেমন হচ্ছে গিয়ে কোনো একটা ট্র্যাপ এর মাধ্যমে যদি হয়, হ্যাঁ, বা কোনো সার্ভিস বা কোনো ধরনের ট্র্যাপ স্টেট যেটা হচ্ছে আমার এই ফরবিডেন রেঞ্জ এই কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি অবস্থান করে সেখানে যদি থাকে, সেরকম একটা ট্র্যাপ স্টেটের মধ্যে যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি ইন ডাইরেক্ট রিকম্বিনেশন, যেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এবার এই টপিকটা আলোচনা শুরুর আগে আমি আরেক কিছু শুরুর দিকে কিছু কথা, গোড়ার দিকে কথা আরেকটু বলে নিই। সেটা হচ্ছে যে শুরুতে ইনিশিয়ালি যেটা হয়, এই যে ইলেকট্রন হোল পেয়ার যেটা জেনারেট করতেছে, এই জেনারেশন রেটটা আমার রিকম্বিনেশন রেটের চেয়ে বেশি হয়। ঠিক আছে, নাহলে তো আমার আসলে ক্যারিয়ার, আমার যদি 10টা ইলেকট্রন থাকে এবং 10টাই যদি রিকম্বাইন করে, তাহলে তো আমার আসলে ক্যারিয়ার বাড়বেও না কমবেও না। তাহলে শুরুতে জেনারেশন রেট আমার রিকম্বিনেশন রেটের চেয়ে বেশি হয়। অর্থাৎ আমার যদি 10টা ইলেকট্রন জেনারেট করে, তাহলে হয়তো সেখান থেকে 3টা হয়তো রিকম্বাইন করলো, 7টার থেকে গেল। তার ফলে যেটা হয় যে আমার এই নেট ক্যারিয়ার, ঠিক আছে, নেট ক্যারিয়ার ডেন্সিটি এটা কিন্তু আমার বাড়বে যদি জেনারেশন রেট যদি রিকম্বিনেশন রেটের সাথে যদি বেশি হয়। আবার নেট ক্যারিয়ার যখন বাড়লে কিন্তু তখন আবার রিকম্বিনেশন রেটও কিন্তু বাড়াতে শুরু করে। এখন রিকম্বিনেশন আসলে কিসের উপর নির্ভর করে? রিকম্বিনেশন নির্ভর করে আমার কন্ডাকশন ব্যান্ডে কি পরিমাণ ইলেকট্রন আছে এবং সেটা সেই ইলেকট্রন রিকম্বাইন করার মতো এমটি স্টেট আমার ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আছে, সেটার উপরও কিন্তু আসলে নির্ভর করতেছে আমার রিকম্বিনেশনটা। অর্থাৎ যত বেশি আমার ইলেকট্রন থাকবে এবং যত বেশি আমার হোল থাকবে, তত বেশি আমার কি রিকম্বিনেশন প্রবাবিলিটি বেশি হবে বা রিকম্বিনেশন রেট তত আমার বেশি হবে। ঠিক আছে, তো আমার নেট ক্যারিয়ার বাড়লে এই কারণে কিন্তু রিকম্বিনেশন কিন্তু বেড়ে যাচ্ছে। রিকম্বিনেশন বাড়তে বাড়তে একসময় যেটা হয় যে জেনারেশন রেট আর রিকম্বিনেশন রেট সমান হয়ে যায়। যখন জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট যখন সমান হয়, তখন আমরা বলি যে সিস্টেমটা তখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে যেটা হয় যে জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট সমান হয়। অর্থাৎ আমার যদি 10টা ইলেকট্রন জেনারেট করে, তাহলে 10টা ইলেকট্রন আবার কি করবে, রিকম্বাইন করে হোলের সাথে রিকম্বাইন করে যাবে। ঠিক আছে, তো যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, তো জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট যখন সমান হয়, তখন কিন্তু আর নেট ক্যারিয়ার কিন্তু বাড়ে না, নো ক্যারিয়ার ইনক্রিজেস, নো ক্যারিয়ার ইনক্রিজেস অথবা চেঞ্জেস আমি বলবো। ঠিক আছে, তো কোনো ক্যারিয়ারের সংখ্যা কিন্তু কখন রদবদল কিন্তু আসলে হবে না। এখানে একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে পৌঁছাইলেও কিন্তু যখন এই দুটা রেট যখন সমান হচ্ছে, তখনও কিন্তু জেনারেশন থাকে, জেনারেশন স্টিল প্রিভেইলস, তখনও কিন্তু জেনারেশন হতে থাকে। তখন যে জেনারেশন বন্ধ হয়ে যায় সেটা না, বরং তখন যেটা হয় জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট সমান হওয়ার কারণে ক্যারিয়ারের কোনো রদবদল হয় না। ঠিক আছে, অর্থাৎ 10টা ইলেকট্রন তৈরি হলে 10টা ইলেকট্রন আবার রিকম্বাইন করে। ঠিক আছে, যার কারণে হচ্ছে ক্যারিয়ার কোনো পরিবর্তন হয় না, তখন আসলে জেনারেশন আমার হতে থাকে। আচ্ছা,
এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, যে যে ইকুয়েশনটা আমরা চ্যাপ্টার 3 তে দেখিয়েছিলাম, যে আমাদের যে রিকম্বিনেশন রেট, যেটা রিকম্বিনেশন রেটটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম যে ক্যারিয়ার, অর্থাৎ ইকুইলিব্রিয়াম ইলেকট্রন এবং হোল সংখ্যা এই দুটোরই কিন্তু প্রপোর্শনাল, এবং এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে আমরা বলছি আলফা আর। ঠিক আছে, এখন যেহেতু ইকুইলিব্রিয়ামে আমার এই রিকম্বিনেশন রেট এবং জেনারেশন রেট সমান, সো আমার কি হবে, জেনারেশন রেট সমান সমান আলফা আর এনআই স্কয়ার হবে। এখানে একটা জিনিস মেনশন করার মতো, সেটা হলো এনআই স্কয়ার সমান সমান n0 p0 হবে। ঠিক আছে, এনআই স্কয়ার সমান সমান n0 p0 হবে। আমরা হচ্ছে যেহেতু ইকুইলিব্রিয়ামে এই দুটো জিনিস সমান, সো আর আই বদলে আমরা জিআই লিখতে পারি, আর n0 p0 সমান আলফা আর এনআই স্কয়ার। তার মানে এটা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়ামে জেনারেশন রেট, ইকুইলিব্রিয়াম জেনারেশন রেট। ওকে, এই কোশ্চেনটা আমরা আজকে ইউজ করব, এজন্য একটু আগে থেকে বলে দাও। আমাদের যে ভ্যালেন্স ব্যান্ড আছে আর যে কন্ডাকশন ব্যান্ড আছে, তো আমাদের যেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে এখানে কিছু ইলেকট্রন আছে এবং এখানে কিছু হোলও আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম ইলেকট্রন সংখ্যা, ইকুইলিব্রিয়াম হোল সংখ্যা। এখন আমি বাইরে থেকে একটা অপটিক্যাল এক্সাইটেশন দিলাম, ধরেন কিছু লাইট ফেললাম সেমিকন্ডাক্টরের উপর, তার ফলে কিছু কি হবে, যে কিছু ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে এবং পিছনে সে কিছু হোল রেখে আসবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো যে আমার জেনারেট করলো কিছু অপটিক্যাল এক্সাইটেশন বা বাইরে থেকে একটা লাইট ফেলার কারণে, সেটাই হচ্ছে আমার এক্সেস ইলেকট্রন ডেল্টা এন, এবং সমান সংখ্যক সে হোল ভ্যালেন্স ব্যান্ডে চলে আসবে বা ক্রিয়েট করে আসবে। এবং এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে ডেল্টা এন সমান সমান ডেল্টা পি। ঠিক আছে, এখানে ডেল এন ডেল পি হতেছে আমার কি এক্সেস, দিস আর মাই এক্সেস ক্যারিয়ার। ঠিক আছে, এটা হলো অতিরিক্ত, ইকুইলিব্রিয়াম থেকে অতিরিক্ত। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য ছিল, আর এটা হচ্ছে অতিরিক্ত যেটা তৈরি হচ্ছে। এবং যেহেতু আমার ইলেকট্রন এবং হোল জোড়ায় জোড়ায় তৈরি হয়, এই জন্য আসলে ডেল এন আর ডেল পি কি হবে, আমার সমান হবে। এখন আমি একটা সিচুয়েশনের কথা বলতে চাই। সিচুয়েশনটা হচ্ছে এরকম, যে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে ছিল শুরুতে, অর্থাৎ এরকম ছিল, এই পার্টটা ধরেন নাই, এরকম ছিল। সেখানে আমি একটা লাইট সোর্স দিয়ে কিছু অ্যাডিশনাল ক্যারিয়ার জেনারেট করে লাইট সোর্সটাকে আমি সরাই নিলাম। ঠিক আছে, তো লাইট সোর্সটা যদি আমি সরাই নিই, তাহলে তার জেনারেশন থাকবে না। যতক্ষণ পর্যন্ত আমার এই সোর্সটা আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার জেনারেশন থাকবে। লাইট সোর্সটা যদি আমি সরিয়ে নিই, উইথড্র করে নিই, তাহলে কি আমার আর কোনো জেনারেশন থাকবে না। তাহলে আমরা যেটা করলাম, ফার্স্ট উই অ্যাপ্লাই optical excitation, then we withdraw it. তারপর আমরা সেটাকে উইথড্র করলাম। তাহলে এখন কিন্তু আর অপটিক্যাল জেনারেশন জিনিসটা থাকবে না। একবার যখন আপনি উইথড্র করবেন, তখন কি হবে, ওই থার্মাল জেনারেশনটা হয়ে যাবে। ঠিক আছে, এবং একটা জিনিস কিন্তু আমি কিছুক্ষণ আগেও বললাম, যে আমার যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তখনও কিন্তু জেনারেশন হতেই থাকে। তখন হচ্ছে জেনারেশন রেট আর রিকম্বিনেশন রেট কি হয়, সমান হওয়ার কারণে ক্যারিয়ারে কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখি যে কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রনের আসলে এই মুহূর্তে কি পরিবর্তনটা হবে। কারণ একবার যখন আপনি এখানে কিছু এক্সাইটেশন সোর্স আপনি দিয়েছেন, তার ফলে কি হচ্ছে, আমার কন্ডাকশন ব্যান্ডে কিছু অতিরিক্ত ইলেকট্রন তৈরি হচ্ছে। তাহলে এটা এখন কিভাবে করে ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করে, সেটা আমরা একটু দেখি। তাহলে ফর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন আমরা কি লিখতে পারি, যে নেট চেঞ্জ অফ নেট রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রন, সেটাকে আমরা বলতে পারি জিএনটি ডিটি। ঠিক আছে, সেটা কি হচ্ছে, আমার জেনারেশন রেট মাইনাস রিকম্বিনেশন রেট। সেটা হচ্ছে আমার জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট, এই দুটো রেটের বিয়োগফল।
ঠিক আছে। এবং কিছুক্ষণ আগে দেখলাম যে এখন যেহেতু আমি সোর্সটা উইথড্র করে ফেলছি, তাহলে কিন্তু এখন আর সোর্সের কারণে যে জেনারেশন সেটা কিন্তু আর থাকবে না। এখন হচ্ছে টোটালি যে জেনারেশনটা থাকবে সেটা কিসের জন্য, যে ইকুইলিব্রিয়ামের জন্য যে জেনারেশনটা যে এখানে দেখানো হয়েছে সেই জেনারেশনটা কিন্তু এখানে থেকে যাবে। তার মানে আমার জেনারেশন রেটটা কি হবে, আলফা আর এনআই স্কয়ার। ঠিক আছে। আর রিকম্বিনেশন রেট যেটা হবে, রিকম্বিনেশন রেট হতেছে এই যে এক্সেস ইলেকট্রন যে এবং এক্সেস হোল যে তৈরি হলো সেটা সহকারে টোটাল যে আমার যে ক্যারিয়ার থাকবে সেটার কিন্তু প্রপোর্শনাল হবে। অর্থাৎ আমাদের যে রিকম্বিনেশন রেট সেটা হবে আলফা আর এন ইনটু পি। ঠিক আছে। যেখানে এন আর পি কি হবে, এখানে আমার এন হচ্ছে ইকুইলিব্রিয়ামে যেটা ছিল প্লাস যেটা অ্যাডিশনাল বা এক্সেস, আর পিটাও হচ্ছে কি ইকুইলিব্রিয়ামে যেটা ছিল প্লাস যেটা অ্যাডিশনাল বা এক্সেস যেটা তৈরি হলো সেটা। ঠিক আছে। কারণ এখনো যেহেতু আসলে আমাদের সিস্টেমের মধ্যে অ্যাডিশনাল ক্যারিয়ার রয়ে গেছে, সো আমাদেরকে এদেরকে সহকারেই আসলে আমাদেরকে টোটাল যে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন সেটা কনসিডার করতে হবে। বোঝা গেছে কেন আমরা জেনারেশন রেটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম নিলাম? তার কারণ হচ্ছে যে আমরা সোর্স ধরে নিলাম, সোর্সটা একবার অ্যাপ্লাই করে আমি উইথড্র করে ফেলেছি, সোর্সের কারণে আর কোনো জেনারেশন হচ্ছে না, কিন্তু রিকম্বিনেশন রেটের সময় কিন্তু এক্সেস ক্যারিয়ার সহকারে, কারণ এক্সেস ক্যারিয়ার কিন্তু তখনও কিন্তু সিস্টেমে রয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই যে ডিএনটি এবং এগুলোকে আমরা টাইমের ফাংশন হিসেবে চিন্তা করি। ঠিক আছে, এটাকে এনটি বলি, এটাকে পিটি বলি। dt equals to alpha r ni square minus alpha r, এবার n আর p টাকে যদি আমি রিপ্লেস করে দিই তাহলে জিনিসটা দাঁড়ায় কিরকম। আচ্ছা, আমি t টাকে স্কিপ করে লিখি, আসলে বেসিক্যালি এগুলো টাইমের ফাংশন। ঠিক আছে। এবার বা এখানে আমরা লিখতে পারি আলফা আর এন জিরো পি জিরো। আমি যদি ভিতরে গুণ করি তাহলে জিনিসগুলো এরকমই আসবে। এখন প্রশ্ন হইতেছে যে আমার ডেল পি কই গেল। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি যে ইলেকট্রন আর হোল যেহেতু জোড়ায় জোড়ায় যেহেতু জেনারেট করে, কাজেই আমার অবশ্যই কি এই ডেল এন আর ডেল পি কি সমান হবে। এখানে এই আগের ইকুয়েশন আসলে ডেল আর ডেল পি আসলে সমান বসানো হয়েছে, অর্থাৎ এই যে ইকুয়েশন আছে এটা গুণ করার সময় ডেল পি এর পরিবর্তে যদি আমি ডেল এন বসায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই ইকুয়েশনটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে এন জিরো পি জিরো, ঠিক আছে, এই এন জিরো পি জিরো কিন্তু আসলে এন আই স্কোয়ার। এই যে এন জিরো পি জিরো যেটা ছিল সেটাই আমার হচ্ছে কি এন আই স্কোয়ার মাইনাস এবং এই দুটো জিনিস কিন্তু কাটাকাটি যায়। ঠিক আছে। ওকে, এই হলো আমার ইকুয়েশনের বর্তমানে যে চেহারাটা সেটা এরকম দাঁড়াবে। এখন এখানে আমরা অ্যাপ্রক্সিমেশন করব কিছু। এক নম্বর হলো আমি ধরে নিলাম আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক মানে কি, যে সেখানে কিছু ডোপিং অ্যাড করা হয়েছে এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে পি টাইপ। সো আমার যদি ম্যাটেরিয়াল পি টাইপ হয় তার মানে কি পি জিরোর সংখ্যা ভেরি ভেরি গ্রেটার দেন কি হবে, আমার এন জিরো হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা লো ইনজেকশন, লো ইনজেকশন অ্যাসিউম করে নিলাম। লো ইনজেকশন কথাটার অর্থ হচ্ছে আমার এক্সেস ক্যারিয়ারের যে সংখ্যা সেটা ভেরি ভেরি লেস দেন হবে মেজরিটি ক্যারিয়ার। ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে এক্সেস ক্যারিয়ার কি ডেল এন, এটা হবে ভেরি ভেরি লেস দেন কি পি জিরো। ওকে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে এন অফ টি যেটাকে বলছিলাম, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা, টোটাল ইলেকট্রনের সংখ্যা কি হবে ইকুইলিব্রিয়ামে যেটা রয়েছে আর যেটা এক্সেস সেটা। আমরা যদি এখন এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হচ্ছে জিরো, কারণ আমার হচ্ছে ইকুইলিব্রিয়ামের যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হবে না। তার মানে আমরা কি বলতে পারি যে ডিএনটি ডিটি এটা বেসিক্যালি হচ্ছে কি এক্সেস ক্যারিয়ার পরিবর্তনের যে রেট তারই আসলে সমান। ঠিক আছে। এখন তাহলে আমরা যেটা হচ্ছে যে এই তিনটা জিনিসের উপর বেস করে আমরা
এই যে কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা লিখলাম সেটা চেহারা কিরকম দাঁড়ায় সেটা একটু দেখবো। প্রথমত হতেছে যে প্রথম যে টার্মটা dnT dt, এটাকে আমরা হচ্ছে কি এই অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা কি লিখতে পারি, d del n dt। ঠিক আছে, এটার পরিবর্তে আসলে এটার যে রেট অফ চেঞ্জ আর এক্স স্কয়ার এর রেট অফ চেঞ্জ সমান, কিছুক্ষণ আগে দেখালাম। তারপরে যে টার্মটা আছে সেটা কি, মাইনাস আলফা আর n0 প্লাস p0 ইনটু ডেল্টা n। কিছুক্ষণ আগে আমরা বলে নিচ্ছি যে এটা হচ্ছে এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, সো p0 সংখ্যা n0 সংখ্যা হচ্ছে অনেক বেশি, সো n0 কে আমি p0 এর তুলনায় কি করতে পারি, ইগনোর করতে পারি। সো আমরা এটা কি লিখবো, মাইনাস আলফা আর p0 ডেল n, রাইট। আর যেহেতু আমরা লো ইনজেকশন ধরে নিছি, অর্থাৎ ডেল n টা ভেরি ভেরি লেস দেন p0 যেহেতু ধরে নিছি, ঠিক আছে, কাজে আমরা কি এটাকে এই ডেল n স্কয়ারটাকে আমরা কি করতে পারি, ইগনোর করতে পারি। এটাকে আমরা ইগনোর করব। তাহলে আমরা যদি এই যে ইকুয়েশনটা এখন পাইলাম, যে কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা বেরোলো, এই অ্যাপ্রক্সিমেশনের ফলে এই জিনিসটা আরো সিম্পলিফাই হয়ে গেল। তো এটাকে সলভ করলে সেটা সলিউশন যেটা আমরা ওডিই থেকে জানি এরকম আসবে। ঠিক আছে, এরকম একটা সলিউশন আসবে যেখানে এই ডেল্টা এইটা হচ্ছে at t equals to 0, অর্থাৎ সময় গণনা শুরুতে যে এক্সেস ক্যারিয়ারের যে পরিমাণটা ছিল সেটা হচ্ছে আমার ডেল্টা n। ঠিক আছে, এই সময় গণনার শুরুতে যে এক্সেস ক্যারিয়ার পরিমাণটা ছিল সেটা হচ্ছে আমার ডেল্টা n অ্যাকর্ডিং টু দ্য নোটেশন অফ স্ট্রিটম্যান। ঠিক আছে, এখন এটাকে আমরা এইভাবে লিখি, এখানে টাউ n নামে একটা প্যারামিটার নিয়ে আসলাম। এই টাউ n টা হচ্ছে আমার 1 বাই আলফা আর p0, যেটাকে আমরা বলতেছি মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম। এটাকে আমরা মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম বলতেছি কেন, কারণ হচ্ছে আমার যদি পি টাইপ ম্যাটেরিয়াল হয় তাহলে এনটা হইতেছে কি আমার মাইনরিটি ক্যারিয়ার। আচ্ছা, লাইফ টাইম কথাটার অর্থ কি, লাইফ টাইম কথাটার অর্থ যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে আমি আবার একটু ফেরত যাই আমার ছবিটাতে, যে এই যে আমার যে ইলেকট্রনটা যেটা জেনারেট করলো, ঠিক আছে, এটা হলো জেনারেশন। জেনারেশন করার পর সে যখন আমার রিকম্বাইন করবে, হ্যাঁ, অর্থাৎ জেনারেশন যখন হলো তখন আমি বললাম যে আমার কাছে একটা চার্জ, আমার ধরেন এখানে একটা চার্জ ক্যারিয়ার জেনারেট হলো, ঠিক আছে, এই ইলেকট্রনটাকে আমি চার্জ ক্যারিয়ার বলতেছি। আবার যখন রিকম্বাইন হলো তখন তার চার্জ ক্যারিয়ারটা থাকলো না, তাহলে এই যে জেনারেশন হওয়ার পর রিকম্বাইন হতে এর মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে তার লাইফ টাইম, অর্থাৎ এতটুকু সময় পর্যন্ত সে আসলে এক্সিস্ট করতেছে। যেমন মানুষের লাইফ টাইম মানে কি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়, সেটা হলো লাইফ টাইম। ঠিক তেমনি এই ক্যারিয়ারটা এই জেনারেট করে বা ক্যারিয়ারটা জন্মের পর এটা রিকম্বাইনটা হচ্ছে তার মৃত্যুর মতো, হ্যাঁ, তার সে যখন রিকম্বাইন করলো এই মধ্যবর্তী যে সময় ব্যবধান, এটাই হচ্ছে তার লাইফ টাইম। এবং আমাদের মাইন্ডের ক্যারিয়ারের ক্ষেত্রে যে লাইফ টাইম, সে লাইফ টাইমটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে আমার যদি মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম যদি হয় আমার যেটা হোলের কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড, তাহলে মেজরিটি ক্যারিয়ারের লাইফ টাইম সেটা কি হবে, সেটা ইলেকট্রনের সাথে রিলেটেড হবে। এটা হলো আমার কি মেজরিটি ক্যারিয়ার লাইফ টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার লাইফ টাইম। ওকে, আচ্ছা, এবং আমি বলতেছি যে এই দুটো জিনিস সমান, মেজরিটি ক্যারিয়ার লাইফ টাইম এবং মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম এই দুটো সমান ফর ডাইরেক্ট রিকম্বিনেশন। আচ্ছা, ডাইরেক্ট রিকম্বিনেশনের জন্য আমরা বলতেছি যে আসলে এই দুটো জিনিস সমান। কেন সমান সেটাও কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায়, এই যে দেখেন, আবারও আমি ওই যে একেবারে গোড়ার দিকে যে কথাটা বললাম সেখানে একটু ফেরত যাই। এই যে ইলেকট্রন যে জেনারেট করলো, যখন একটা ইলেকট্রন জেনারেট করে সাথে সাথে কিন্তু একটা হোলও কিন্তু জেনারেট করে, তাই না? অর্থাৎ ইলেকট্রন আর হোলের জেনারেশন কিন্তু আসলে মানে একটা পেয়ার আকারে হয়। তো আবার যখন ইলেকট্রনটা যখন ধ্বংস হয়ে যায়, রিকম্বাইন করে, তখন কিন্তু হোলটাও কিন্তু শেষ হয়ে যায়। তার মানে ইলেকট্রনের জেনারেশন এবং হোলের জেনারেশনটা যেটা হচ্ছে, এটা কিন্তু হোলের যে রিকম্বিনেশনটা হচ্ছে পরে, সেটা কিন্তু ইন পেয়ার হচ্ছে ডাইরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে। অর্থাৎ একটা ইলেকট্রন যদি জেনারেট হয়, হয়ে যখন একটা ইলেকট্রন জেনারেট হলে কি হবে, যে আমার একটা হোলের সংখ্যা বাড়বে, একটা ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। আবার যখন
একটা ইলেকট্রন রিকম্বাইন করে তখন কি হবে, একটা ইলেকট্রনের সংখ্যা কমতেছে, পাশাপাশি কি একটা হোলের সংখ্যাও কমতেছে। তাইলে এখানে যেমন ইলেকট্রনের ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম যে ইলেকট্রন জেনারেট করে আবার যখন রিকম্বাইন করে এর মধ্যবর্তী সময়টা হচ্ছে ইলেকট্রনের যে রিকম্বিনেশনটাই, তাহলে হোলের জন্য আমার লাইফ টাইম কি হবে, হোলের জন্য লাইফ টাইম হচ্ছে যে এই যে ইলেকট্রন যখন জেনারেট করলো তখন আমরা বলতেছি একটা হোল জেনারেট করলো, আবার ইলেকট্রনটার সাথে যখন রিকম্বিনেশন হলো তখন কি হলো, হোলটাও শেষ হয়ে গেল। তার মানে কিন্তু আসলে যত সময় ধরে এই ইলেকট্রনটা আমার এক্সিস্ট করতেছে তত সময় ধরে কিন্তু আমার হোলটাও কিন্তু এক্সিস্ট করতেছে, এবং ইলেকট্রনটা যখন রিকম্বাইন করে ফেললো তখন সাথে সাথে কি হলো, শেষ হয়ে গেল। তার মানে দুটা জিনিসের লাইফ টাইম কিন্তু আসলে সমান, রিলেটেড কিন্তু যতক্ষণ করতে মানে যেহেতু সবকিছু এখানে ডাইরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে আমার সবকিছু যেহেতু পেয়ার আকারে হইতেছে, মানে জেনারেশনও হইতেছে পেয়ার আকারে এবং হোলটাও রিকম্বিনেশন হচ্ছে পেয়ার আকারে, এই জন্য আমরা আসলে বলতেছি কি আমাদের এই দুটো লাইফ টাইম কি হবে, সমান হবে ফর ডাইরেক্ট রিকম্বিনেশন মাইন্ড। এটা কিন্তু ইনডাইরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে সমান হবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু বলার প্রয়োজন সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে আমি এক্সপ্রেশনটা লিখলাম টাও এন সমান সমান 1 বাই আলফা আর এন জিরো, এটা কিন্তু একটা পি জিরো, এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশনের ফলে লিখছি। এখন যদি আমি যদি এক্সটেন্সিভ যদি না হয় আর লো ইনজেকশন যদি হয় তাহলে কিন্তু আমরা ইন জেনারেল জিনিসটাকে এভাবে লিখবো, এটা হইতেছে ইন জেনারেল। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি একটা কনসেন্ট্রেশনকে আরেকটা কনসেন্ট্রেশনের তুলনায় যদি ইগনোর না করি তাহলে জিনিসটা ইন জেনারেল এরকম হতো। ঠিক আছে, আচ্ছা তার মানে এখন একটু আমি গ্রাফিক্যালি চিন্তা করি আসলে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমি যদি সময়ের সাথে সাথে এই এক্সেস ক্যারিয়ারের সংখ্যাটাকে যদি প্লট করি, তাহলে যখন হচ্ছে গিয়ে আমি ওই একটা লাইটের ফ্ল্যাশ দিলাম, হ্যাঁ, অর্থাৎ মুহূর্তের জন্য আমার এখানে একটা অপটিক্যাল একটা এক্সাইটেশন তৈরি হয়, একটা মুহূর্তের জন্য কিছু আমার ক্যারিয়ার জেনারেট করলো, এক্সেস ক্যারিয়ার বা অ্যাডিশনাল ক্যারিয়ার জেনারেট করলো। তারপর সেটা কি হবে, আস্তে আস্তে রিকম্বাইন করা শুরু করবে, রিকম্বাইন করলে সেটা সংখ্যা আস্তে আস্তে সময়ের সাথে কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে, এভাবে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। ঠিক আছে, কারণ ইকুয়েশনটা কি ছিল মনে আছে, এই যে এটা কি, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন না, এক্সপোনেনশিয়ালি কি ডিকেইং ফাংশন, যেহেতু মাইনাস আছে সো এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, এবং এটার ইনিশিয়াল যে ভ্যালুটা t = 0, এই ইনিশিয়াল ভ্যালুটাই হচ্ছে আমার ডেল্টা m। হ্যাঁ, অর্থাৎ আপনি একটা সিস্টেমের মধ্যে কিছু লাইট ফেললেন, কিছু অপটিক্যাল এক্সাইটেশন দিলেন, অর্থাৎ কিছু এক্সেস ক্যারিয়ার জেনারেট করে সেই লাইট সোর্সটাকে আপনি সরাই ফেললেন, তারপরে কি হবে, কিছু এক্সেস ক্যারিয়ার জেনারেট হয়, আস্তে আস্তে সেটা রিকম্বাইন করার ফলে আস্তে আস্তে কি হবে, সে কমতে কমতে এক সময় আর সে থাকবে না। এবং এটা কত দ্রুত রিকম্বাইন করবে সেটা কিন্তু নির্ভর করে এর লাইফ টাইমের উপর। তার লাইফ টাইম যত কম হবে, ঠিক আছে, সে তত দ্রুত রিকম্বাইন করবে। একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে টাউ এনটা যেহেতু আমার ডিনোমিনেটরে আছে, আমি একটু জিনিস একটু বলি যে e⁻⁻4t আর e⁻⁻2t এটার মধ্যে কোনটা ফার্স্ট ডিকে করে। আমি যদি এখানে গ্রাফিক্যালি ড্র করি, মানে এরকম দুইটা ডিকেইং কার্ভ দেখেন, এর মধ্যে যেটা দ্রুত ডিকে করতেছে সেটা হচ্ছে আমার e⁻⁻4t, আর যেটা হতেছে স্লো ডিকে করতেছে সেটা হলো e⁻⁻2t। ঠিক আছে, অর্থাৎ যার কোএফিসিয়েন্টটা বড় সে তত দ্রুত ডিকে করতেছে। তাহলে এই কোএফিসিয়েন্ট কখন বড় হবে, যখন টাউ এন এর ভ্যালু হবে ছোট, যেহেতু এটা ভাগ আকারে আছে। হ্যাঁ, কারো যদি লাইফ টাইম যদি 2 সেকেন্ড হয়, এখানে যদি 2 বসাই তাহলে টি এর সাথে গুণ কত থাকবে, হাফ। আর এখানে যদি আমি 4 বসাই, ঠিক আছে, তাহলে টি এর সাথে গুণ থাকবে কত, 0.25। অর্থাৎ যার লাইফ টাইম বেশি তার সাথে এখানে কোএফিসিয়েন্টটা গুণ হচ্ছে ছোট, তার ফলে সে আস্তে আস্তে ডিকে করবে। আর যার লাইফ টাইম কম, ঠিক আছে, তার সাথে তার ফলে সেক্ষেত্রে কি হবে, টি এর সাথে যে কোএফিসিয়েন্টটা গুণ হবে সে কোএফিসিয়েন্টটা হবে কি বেশি, এবং সেটা কি দ্রুত ডিকে করবে। ওকে, এখানে একটা ফিগার আপনাদের বইয়ে যেটা আছে, যেটা একটু এক্সপ্লেন করা প্রয়োজন অনুভব করতেছি, সেটা হচ্ছে যে আমি যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশন দুটোকে একসাথে দেখি, ইলেকট্রন এবং হোল দুটোকে যদি দেখাই, ঠিক আছে, ধরেন এখানে আমি লগারিদমিক স্কেল চিন্তা করলাম 10⁻14 আর এটা হচ্ছে 10⁻15। ঠিক আছে, তাহলে দেখবেন যে মেজরিটি ক্যারিয়ারের জন্য যে প্রোফাইলটা কনসেন্ট্রেশন প্রোফাইল হচ্ছে এরকম, আর মাইনরিটি ক্যারিয়ারের জন্য কনসেন্ট্রেশন প্রোফাইল হচ্ছে এরকম, খুব দ্রুত ডিকে করে। এটা হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ারের জন্য, আর এটা হচ্ছে কি আমার মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এখানে কিন্তু দুটো জিনিসই আছে, p0 আর ডেল্টা এনও আছে, ডেল্টা পিও আছে, আর এখানে কি আছে m0 আর ডেল এনও আছে। আচ্ছা, মাইনরিটি ক্যারিয়ারের জন্য এগুলো হচ্ছে সবই কিন্তু লো ইনজেকশন, এটা অ্যাসিউম করে হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশনগুলো করা হচ্ছে। তো কেন হচ্ছে কি আসলে মেজরিটি ক্যারিয়ারের জন্য পরিবর্তনটা এত অল্প হচ্ছে কেন,
আর মাইনরিটি ক্যারিয়ার পরিবর্তন এত বেশি হচ্ছে কেন? এটা আসলে বোঝা যায় আমরা যদি একটা উদাহরণের কথা চিন্তা করি, যে সমুদ্রের মধ্যে যদি কেউ 1 গ্লাস বা 1 মগ যদি পানি ঢালে বা পানি যদি সেখান থেকে তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে সমুদ্রের খুব একটা পরিবর্তন হয় না, সমুদ্রের পানি প্রচুর। আর আমি যদি একটা বালতির মধ্যে যদি 1 মগ পানি ঢালি, তাহলে সেখানে কিন্তু পরিবর্তন অনেক সিগনিফিকেন্ট হয়, কারণ হচ্ছে কি বালতির পানি সমুদ্রের পানির তুলনায় অনেক কম। ঠিক তেমনি আমার মেজরিটি ক্যারিয়ারের পরিমাণ অনেক বেশি থাকে, এবং লো ইনজেকশনের ক্ষেত্রে আমার যেটা হয়, মাইনরিটি ক্যারিয়ার যেটা জেনারেট করে সেটা আসলে এই মেজরিটি ক্যারিয়ারের তুলনায় অনেক কম, যার কারণে সেটা আসলে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন খুব একটা বেশি পরিবর্তন করতে পারে না, মোটামুটি অলমোস্ট কনস্ট্যান্ট। শুরুতে একটু হয়তো বেশি হয় কিন্তু মোটামুটি কনস্ট্যান্টই থাকে। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা কম হওয়ার কারণে সেটার কনসেন্ট্রেশনকে কিন্তু সে সিগনিফিকেন্টলি পরিবর্তন করতে পারে এই এক্সেস ক্যারিয়ার, ঠিক আছে, ফর লো ইনজেকশন। ওকে, আমাদের পরের টপিকটা হচ্ছে স্টেডি স্টেট ক্যারিয়ার জেনারেশন অ্যান্ড কোয়াসি ফার্মি লেভেল। ঠিক আছে, এই টপিকটা আমরা হচ্ছে স্ট্রিটম্যানে 4.3.3 থেকে কভার করতেছি। এখানে আমরা যেটা করতেছি, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, সেখানে একটা স্টেডি অপটিক্যাল এক্সাইটেশন দেওয়া হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। আগে যে কেসটা দেখে আসছি সেখানে হচ্ছে কি একটা জাস্ট এক্সাইটেশন সোর্স সামান্য কিছু সময়ের জন্য অ্যাপ্লাই করে সেটা রিমুভ করে ফেলা হয়েছে, অর্থাৎ একটা ফ্ল্যাশ অফ লাইট ছিল। বাট এখানে একটা কন্টিনিউয়াস, এখানে একটা লাইট ইনপুট হচ্ছে গিয়ে বা একটা লাইট এই সেমিকন্ডাক্টরের উপর পড়তেছে, একটা স্টেডি অপটিক্যাল এক্সাইটেশন আমরা বলতে পারি। তো এক্ষেত্রে যেটা হবে যে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামে, অর্থাৎ লাইটটা এটার উপর ফেলার আগে যখন থার্মাল ইকুইলিব্রিয়াম ছিল, হ্যাঁ, বিফোর এক্সাইটেশন আমি বলি, এক্সাইটেশনের পূর্বে আমার যখন হচ্ছে কি থার্মাল ইকুইলিব্রিয়াম ছিল, তখন আমার জেনারেশন রেট যেটাকে আমি জি অফ টি বলতেছি, থার্মাল জেনারেশন রেট, এটাকে আমরা লিখতে পারি আলফা আর এন আই স্কোয়ার। এটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, ঠিক আছে, অথবা এটাকে বলতে পারি আলফা আর এন জিরো পি জিরো। অর্থাৎ তখন হচ্ছে গিয়ে আমার যেটা থার্মাল জেনারেশন আর হচ্ছে গিয়ে রিকম্বিনেশন রেট দুটো আসলে সমান ছিল। এটা হচ্ছে গিয়ে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামের জেনারেশন রেট, ঠিক আছে, যেটা টেম্পারেচারের ফাংশন আর কি। আচ্ছা, এখন যেটা হলো যে একটা স্টেডি আমরা অপটিক্যাল এক্সাইটেশন তার উপর ইম্পোজ করলাম, তার ফলে যেটা হবে যে জেনারেশন রেট কি অবশ্যই বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন যেটা হবে, এখন জেনারেশন রেট হবে জি অফ টি প্লাস যে এই যে এক্সাইটেশন সোর্স যেটা অ্যাপ্লাই করা হয়েছে তার কারণে একটা অ্যাডিশনাল একটা জেনারেশন হবে, ঠিক আছে। তার মানে এখন টোটাল জেনারেশন হচ্ছে আগের যে জেনারেশন প্লাস এই যে অপটিক্যাল সোর্স অ্যাপ্লাই করার ফলে যে জেনারেশন হলো সেটা। আচ্ছা, এখন যেহেতু আমরা স্টেডি স্টেট বলতেছি, শুরুতেই টপিকের নামটা কি ছিল, স্টেডি স্টেট। তো স্টেডি স্টেট মানেই, আমি যদি স্টেডি স্টেট বলি, এই স্টেডি স্টেট কথাটার অর্থই হচ্ছে কি যে আমার জেনারেশন রেট এবং রিকম্বিনেশন রেট কি হবে, অবশ্যই একটা একটাকে ব্যালেন্স করবে, না করলে কিন্তু আসলে স্টেডি হবে না। স্টেডি স্টেটে কি হয়, কোনো নেট জেনারেশন আর থাকে না। তাহলে আমার স্টেডি স্টেটের জন্য আমার জেনারেশন রেট হচ্ছে জি অফ টি আর জি অপটিক্যাল, আর রিকম্বিনেশন রেটকে আমরা বলবো এন ইনটু পি, ঠিক আছে, যেখানে এন আর পি হইতেছে নিউ স্টেডি স্টেট ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। এবং কিভাবে সে একটা স্টেডি স্টেট কনসেন্ট্রেশন পাবে, যে আমার যেহেতু এখানে আপনার একটা এক্সাইটেশন সোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তো শুরুতে থার্মাল ইকুইলিব্রিয়ামে যেই ক্যারিয়ার ছিল তার সাথে একটা এক্সেস ক্যারিয়ার কিন্তু অ্যাড হচ্ছে, আবার হোলের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে। এটা হচ্ছে নিউ স্টেডি স্টেট যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন আছে তার সাথে হচ্ছে রিকম্বিনেশন রেটটা প্রপোর্শনাল হবে। তাহলে এই সম্পর্ক থেকে যদি আমি একটু সামনে আগাই, অর্থাৎ এই পরের লাইনটা যদি আমি এখানে একটু লিখি, সমান সমান জাস্ট এন আর পিটাকে যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে এটাকে লেখা যাবে এভাবে, এটাকে এরকম লেখা যাবে। এই ধরনের একটা ইকুয়েশন কিন্তু ইতিপূর্বে আমরা দেখে আসছি। এখন আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে লো ইনজেকশন। আমরা যদি লো ইনজেকশন কনসিডার করি, লো ইনজেকশন কনসিডার করলে কি হবে, আপনার ডেল্টা এনটা ভেরি স্মল হবে compared to majority carrier, অর্থাৎ আমরা ডেল্টা এন স্কোয়ারটাকে এখন কি করব, ইগনোর করব।
এটাকে আমরা ইগনোর করতে পারবো। তাহলে আমরা যদি ডেল্টা এন স্কোয়ারটাকে যদি আমরা ইগনোর করি তাহলে এই ইকুয়েশনটা ফাইনালি কি দাঁড়ায়? থার্মাল জেনারেশনের যে জেনারেশন রেট প্লাস অপটিক্যাল জেনারেশন রেট আলফা আর n0 p0 বদলে আমরা ni স্কয়ার লিখলাম প্লাস আলফা আর n0 প্লাস p0 ইনটু ডেল্টা n। ঠিক আছে, এখন যদি আমরা এই ইকুয়েশনটার দিকে একটু তাকাই তাহলে আমরা কি দেখব? এখানে দুটো টার্ম আছে, ঠিক আছে। তাহলে এই প্রথম টার্মটাই হতেছে আমার থার্মাল, যেটা থার্মাল ইকুইলিব্রিয়ামের জেনারেশন রেট সেটা হলো প্রথম টার্মটা। তাহলে সেকেন্ড টার্মটা কি হবে? আমার অপটিক্যাল জেনারেশনের ফলে যেই যে অপটিক্যাল এক্সাইটেশনের ফলে যে জেনারেশন হচ্ছে সেই টার্মটা কি রিপ্রেজেন্ট করবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে জেনারেশন রেট, অপটিক্যাল জেনারেশন রেট হচ্ছে আলফা আর n0 প্লাস p0 ইনটু ডেল n। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল n বাই টাউ n। টাউ nটা হচ্ছে কি আমার ইলেকট্রনের লাইফ টাইম। হ্যাঁ, বা এখান থেকে আমরা বলতে পারি যে টাউ n সমান সমান কি 1 বাই আলফা আর n0 প্লাস p0। এটা কিন্তু ইতিপূর্বে আমরা দেখে আসছি এই ইকুয়েশনটা। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বলা যায় যে এই যে সম্পর্কটা, ঠিক আছে, এই সম্পর্কটা থেকে আরেকটা জিনিস এখানে বলা যায়, সেটা হচ্ছে যে এই এক্সেস ক্যারিয়ারটা কিন্তু আমার যদি জেনারেশন রেট যদি জানা থাকে আর ক্যারিয়ার লাইফ টাইম জানা থাকে তাহলে কিন্তু এভাবে করে আমরা হিসাব করতে পারি। ঠিক আছে, ঠিক তেমনি আমার হতেছে হোলের জন্য কি হবে? হোলের জন্য হবে এরকম। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কি ফার্মি লেভেলে আসলে কি হয়। আমরা যদি একটু রিকল করি, যেটা চ্যাপ্টার 3 তে আমরা দেখে আসছি, যে থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য, ঠিক আছে, আমার হচ্ছে কি চ্যাপ্টার 3 এর লাস্টের দিকে আমরা বলেছিলাম যে ইএফ টা হবে কনস্ট্যান্ট। ইএফ বা ফার্মি লেভেলটা হবে সেম ফর ইলেকট্রন এন্ড হোল। হ্যাঁ, তার ফলে আমরা যে ইকুয়েশন গুলো সেগুলোকে এভাবে লিখেছিলাম n0 সমান সমান, এটা ছিল আমার হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য। এখন যদি আমার থার্মাল ইকুইলিব্রিয়াম না থাকে, এবং থার্মাল ইকুইলিব্রিয়াম এখান থেকে কিন্তু আমরা দেখাইছিলাম যে n0 p0 সমান সমান কি ni স্কয়ার হয়, রাইট? এটা থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য। কিন্তু আমার যেটা এক্সেস ক্যারিয়ার যখন জেনারেট করতেছে, ফর এক্সেস ক্যারিয়ার জেনারেশনের ফলে আমার ইলেকট্রন কনসেন্ট্রেশন কি হবে? n0 প্লাস ওই এক্সেস ক্যারিয়ারটা, আর হোল কনসেন্ট্রেশনটা কি হবে? p0, যেটা থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে কনসেন্ট্রেশন ছিল প্লাস এক্সেসটা। তো এখানে তো আর এই সূত্রটা খাটবে না, তাই না? তো এখন যার কারণে আমরা কিন্তু ওই যে ইএফ যেটা আছে এটাকে কিন্তু সেম বলতে পারবো না। ইএফটাকে আমার কি করতে হবে? দুটা ইলেকট্রন এবং হোলের জন্য আলাদা আলাদা করে ধরতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে এক্ষেত্রে, তার ফলে যেটা হবে ইএফ কি সেপারেট ফর ইলেকট্রন এন্ড হোল। ঠিক আছে, এবং তার এখানে এক্ষেত্রে আমার ইকুয়েশন গুলো দাঁড়াবে এরকম n equals to ni অর্থাৎ এক্ষেত্রে আমার যেটা হবে যে ইলেকট্রন এবং হোলের জন্য কিন্তু দেখেন ইলেকট্রনের জন্য EFN বলা হয়েছে আর হোলের জন্য EFP, দুটো ডিফারেন্ট কিন্তু আমার ফার্মি লেভেল ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে গিয়ে এক্সাম্পল স্ট্রিটম্যানের এক্সাম্পল 4.4 দেখবেন আর 4.3 এই দুটো জিনিস দেখবেন। ঠিক আছে, স্ট্রিটম্যান থেকে দেখলেই আসলে এই যে ফার্মি লেভেলের যে স্প্লিটিং এই বিষয়টা দেখবো আমরা। সামনে হচ্ছে গিয়ে কোন একটা দিন হচ্ছে আমরা ফার্মি লেভেলের যে গ্রেডিয়েন্ট সেটা আমরা আলোচনা করব। আজকের জন্য এতটুকু।